হ্যালো এভরিওয়ান, ছাত্ররা নিশ্চয়ই তোমরা ভালো আছো, সবাই পড়াশোনা করছো। তো নবম শ্রেণীতে আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম সেটা ছিল বল ও গতি চ্যাপ্টার। তো সেখানে আমরা গতি বিষয়টা নিয়ে প্রথম আলোচনা শুরু করেছিলাম এবং সেই গতিশীল বস্তুর যে বিভিন্ন ভৌত রাশিগুলো সেগুলো আমরা পরিমাপযোগ্য বিভিন্ন ভৌত রাশিগুলো আমরা আলোচনা করছিলাম, যাতে করে বিভিন্ন প্রকার গতিগুলোর মধ্যে আমরা পার্থক্য করা, তুলনা করা, কম্পেয়ার বা তার গুণগত বৈশিষ্ট্যগুলো আমরা জানতে পারবো। তো প্রথম যে ভৌত রাশিগুলোর প্রথম পার্ট আমরা করে নিয়েছিলাম। আজকের যে ভিডিওতে আমরা যে ভৌত রাশিগুলো আলোচনা করব সেটা হচ্ছে গতিশীল বস্তুর বেগ বা ভেলোসিটি, গতিশীল বস্তুটার ত্বরণ অ্যাক্সিলারেশন এবং মন্দন বা রিটার্ডেশন। তো এই যে ভৌত রাশিগুলো বিষয়টা কি, যখন কোনো একটা বস্তু গতিশীল হয় বা তোমরা জানো গতির সময় কখনো কখনো কি হয়, গতিশীল বস্তুটা যেতে যেতে কখনো হঠাৎ করে তোমরা ব্রেক করতে দেখেছো, কোনো গাড়িকে ব্রেক করতে ধীরে ধীরে হঠাৎ যে ভৌত যে ঘটনাটা ঘটতে দেখো তোমরা, সেটাকে বিজ্ঞানের ভাষায় আমরা কি বলবো, কিংবা কোনো বস্তুর বা কোনো গাড়ির বা কোনো যানবাহনের বেগ যদি হঠাৎ করে বাড়ানো হয় তখন যে ভৌত বিষয়টা ঘটে থাকে বা সেটাকে বিজ্ঞানের ভাষায় আমরা কি বলবো, সেই সমস্ত বিষয়গুলো সঙ্গে সঙ্গে বেগ বিষয়টাকে আরো বিজ্ঞানে ভাষায় আমরা জানবো। তো বেগ সম্পর্কে আমাদের সবার পরিচয় রয়েছে যে আমরা সব সময় বলে থাকি না গাড়িটা এত কিলোমিটার বেগে চলেছে। তো এখানে আমরা সেই বিষয়টাকে আরেকবার স্পষ্ট ধারণায় আনবো। তো বেগ বা কাকে বলে, প্রথম কথা হচ্ছে বেগ হলো যে কোনো গতিশীল বস্তুর দ্বারা অতিক্রান্ত যে দূরত্ব, যেটা সোজা পথে যে দূরত্বটা অতিক্রম করে, যাকে আমরা সরণ বলে বলি। সরণ বাই যে সময়, অর্থাৎ একক সময়ে কোনো বস্তু একটি নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হচ্ছে বেগ, কিংবা কোনো গতিশীল বস্তুর সরণ এবং সময়ের অনুপাতকে বলা হচ্ছে বেগ, কিংবা কোনো গতিশীল বস্তু একক সময়ে যে পরিমাণ সরণ ঘটায় তাকে বলা হচ্ছে তার বেগ। তো তোমরা যেভাবেই তাকে সংজ্ঞায়িত করো না কেন, মূল বিষয়টা হবে যে সোজা পথে মোট কত দূর গেছে, সেই সরণের মান নির্ণয় করা এবং সময়ের মান নির্ণয় করে তার অনুপাত করা। তো এক্ষেত্রে এখান থেকেই তোমরা তার একক হোক মাত্রা হোক, একক তো পেয়ে যাবে তোমরা সেন্টিমিটার পার সেকেন্ড, কিংবা এসআই পদ্ধতি হলে মিটার পার সেকেন্ড। মাত্রা তোমরা পেয়ে যাবে মাত্রা সমান কি, যে LT-1। তো এখন গতিশীল বস্তুটার বেগ সর্বদা যদি সমান থাকে, কোন একটা গতিশীল বস্তু সে আঁকা বাঁকা পথ ধরে গেলে তখন কিন্তু হবে না, কারণ আমরা জানবো বেগ একটা কিন্তু কি রাশি, ভেক্টর রাশি। কারণ এক্ষেত্রে যে সরণটা রয়েছে এই সরণ কিন্তু একটা ভেক্টর রাশি, তাই ভেক্টর রাশি আর সময় কি রাশি, স্কেলার রাশি। কারণ কি সময় বলার সময় কোনো আমাদের দিক বলার প্রয়োজন নেই, সময় সবসময় একটা নির্দিষ্ট সামনের দিকে এগিয়ে যায়। তাহলে সময় হচ্ছে স্কেলার, সরণ হচ্ছে ভেক্টর। তো সেই কারণে বেগ কি হবে, এটা একটা ভেক্টর রাশি। বেগ যদি ভেক্টর রাশি হয়ে থাকে তাহলে ভেক্টর রাশির কি, তার মান আর দিক দুটো নিয়েই কিন্তু ভেক্টর। তাহলে কোনো একটা বস্তু গতিশীল বস্তুর বেগ আলাদা আলাদা, কথাটার অর্থ কি, বস্তুর সেই যে সরণের মান আলাদা হতে পারে, কিংবা মান একই থাকছে কিন্তু দিক আলাদা হলেও, অর্থাৎ মান একই থাকছে কিন্তু দিক ঠিক নেই, তাহলে সেটাকে বলবো সে অসমবেগ। কিংবা মানও এক নয়, দিকও ঠিক নেই, তাহলেও অসমবেগ। কিংবা তার হচ্ছে দিক একই রয়েছে কিন্তু মানটা একই নেই, অর্থাৎ ধরো কোন এইটার ক্ষেত্রে ধরো সোজা রাস্তাতেই যাচ্ছে, অর্থাৎ তার দিক নির্দিষ্ট গতিশীল বস্তুটার, কিন্তু বিভিন্ন সময় কখনো বেশি কখনো কম কখনো বেশি গেছে, অর্থাৎ ও থেকে ধরো এই বিন্দু থেকে শুরু করে কখনো বি এসছে, সি এসছে, ডি এসছে, সেই একই সময় ধরো টি সেম সময়ে সব সময় বিভিন্ন পরিমাণ সরণ ঘটেছে, তাহলে এটা অসমবেগে যাচ্ছে বলবো বস্তু। কিংবা কোনো গতিশীল বস্তুটার মানও চেঞ্জ হচ্ছে, দিকও চেঞ্জ হচ্ছে, ধরো এইভাবে যাচ্ছে, কখনো এই দিকে চলে এলো কখনো এই দিকে চলে গেল, তাহলে মান, মান বলতে কি এখানে গতিশীল বস্তুটার যে অঙ্কন করেছি যে সরলরেখাটার দৈর্ঘ্যটা কি আমরা তার মান বলে বলবো, আর তার দিক তো তীর চিহ্ন দিক বরাবর বোঝা যাচ্ছে, মান এবং দিক দুটোই চেঞ্জ হচ্ছে।
তাহলে এটাকে আমরা এই প্রকারের গতিশীল বস্তুকে আমরা অসমবেগী গতিশীল বস্তু বলে বলতে পারি। তোমরা বিভিন্ন বাস্তব জীবনের উদাহরণগুলো তোমরা কম্পেয়ার করবে, যখন কোনো ঘটনাটা ঘটছে তাকে বোঝার চেষ্টা করবে ওটা কি হচ্ছে, তার মানও চেঞ্জ হচ্ছে না, দিকও চেঞ্জ হচ্ছে না, কি হচ্ছে। কিংবা তৃতীয় একটা এক্সাম্পল বলছি যে মান একই আছে কিন্তু দিক চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে। বিষয়টা কি, ধরো আমি কোন একটা বস্তুকে সুতো বেঁধে তাকে বৃত্তাকার পথে ঘোরাচ্ছি, তো আমরা তো দেখেছি এক্ষেত্রে একটা সমান বেগ নিয়ে ধরো আমি উল্লম্ব যে অনুভূমিক তল বরাবর একটা সুতোয় ঢিল বেঁধে ঘোরাচ্ছি, তাহলে বলছি যে বস্তুটা এখানে অঙ্কনটা অনুভূমিক নয়, এটা উল্লম্ব হচ্ছে, যদিও আমরা বলছি অনুভূমিক তলে ঘোরানো হচ্ছে। তাহলে একটা সমান মানে পরিমাণ বেগ দিয়েছে, মানটা বেগের মানটা একই রেখেছে, অর্থাৎ বলছি ধরো 5 মিটার পার সেকেন্ড বেগে ঘোরাচ্ছে, তো সেই বেগটা কিন্তু মানটা সব জায়গায় আছে কিন্তু দিকটা দেখো, এইখানে বস্তুর গতিশীল বস্তুগুলোর বিভিন্ন পজিশনে যদি দিক বৃত্তাকার পথে গতিশীল বস্তুর দিকটা কি আমরা বলেছি সেই জায়গায় অঙ্কিত স্পর্শক, সেই জায়গায় অঙ্কিত স্পর্শকটাই তার দিককে নির্দেশ করছে। দেখতে পাচ্ছ যে প্রত্যেক মুহূর্তে তার প্রত্যেকটা বিন্দুতে তার দিক চেঞ্জ হচ্ছে, তাহলে এটাকে কিন্তু আমরা অসমবেগ বলবো, কিন্তু এটা সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘুরছে। কারণ কি, মানটা ঠিক থাকলেই সেটা দ্রুতি ঠিক থাকছে, সমদ্রুতিতে ঘুরছে, কিন্তু এক্ষেত্রে সমবেগে নয়। তো এইভাবে আমরা কোনো গতিশীল বস্তুর অসম বেগও হতে পারে সেটা আমরা জানলাম। তো এরপরে আমরা চলে আসছি গড় বেগ। তাহলে গড় বেগ বিষয়টা আমরা যেমন ভাবে গড় দ্রুতি নির্ণয় করেছিলাম, গড় বেগও সেইভাবে আমরা নির্ণয় করতে পারি। গড় বেগ কথাটার অর্থ যে মোট কত পরিমাণ সরণ ঘটেছে আর মোট কত পরিমাণ সময়ের মধ্যে সেটা হয়েছে। অর্থাৎ কোন গতিশীল বস্তু সে যেই রাস্তা অতিক্রম করুক না কেন, সোজা পথে বাঁকা পথে, মোট যে রাস্তাটা মানে সরণ ঘটিয়েছে সোজা পথে, যদি মূল প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দুকে যুক্ত করে দেখাই সেটাই হচ্ছে তার মোট সরণ, আর মোট সময় যেটা লাগিয়েছে সেটার অনুপাতকে আমরা বলবো তার গড় বেগ। তো এই সঙ্গে সঙ্গে এই ক্ষেত্রেও তার সবকিছু একই থাকবে। যদি বেগের মাত্রা যেমন ভাবে একই হয়, দুটো বেগের বিয়োগফল বেগের পার্থক্য সেটাও কিন্তু একটা তার মাত্রাও কিন্তু একই হবে, কারণ কি বেগ থেকেই বেগ বিয়োগ যাচ্ছে বেগের। তো এরপরে চলে আসছি তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগটাও সেম, যে তাৎক্ষণিক দ্রুতির মতো, অর্থাৎ কোন গতিশীল বস্তু কোন একটা বিশেষ অবস্থানে খুব ক্ষুদ্র সময়ে অন্তরালে যে পরিমাণ তার সরণ ঘটিয়েছে সেইটাকেই বলা হচ্ছে তার তাৎক্ষণিক বেগ। তো ছবির সাহায্যে কোন আমি যদি বলি কোন একটা গতিশীল বস্তু এইভাবে গতি হয়েছে, এই এ বিন্দুতে আমি তার তাৎক্ষণিক বেগ বের করতে চাইছি, তাহলে এই এ বিন্দুতে আমি খুব ক্ষুদ্র সময়ের অন্তরালে একটা তার স্ট্রেট লাইন স্পর্শক টানলে সেটাই যে ক্ষুদ্র সময় এবং ক্ষুদ্র সময়ের অনুপাত, ক্ষুদ্র সরণ এবং ক্ষুদ্র সময়ের অনুপাত করলেই সেটা হচ্ছে ডেল্টা ডি বাই ডেল্টা টি, খুব অনুপাত করলে এবং টিটা যদি খুব শূন্যর দিকে নিয়ে যাই এটাকেই আমরা গাণিতিক ভাবে ডিভি বাই ডিডি অর্থাৎ যাকে ডিসপ্লেসমেন্ট বাই বলে বলবো ডিটি ডিএস বাই ডিটি বলবো, তখন সরণ আর ডিসপ্লেসমেন্ট দুটোই একই হয় আমরা জানি, এটা কি বলবো তাৎক্ষণিক বেগ বা বেগ। তো এটা হচ্ছে গাণিতিক ভাবেই এটাকে আমরা প্রকাশ করে থাকি ভি সমান ডিএস বাই ডিটি। যখন তোমরা অবকলন বা অন্তর্কলজ পড়বে সেখানে তোমরা এই যে সিম্বলগুলোর ইউজ দেখবে, এটাকে বলা আছে তাৎক্ষণিক বেগ, খুব ক্ষুদ্র সময় ব্যবধান, অর্থাৎ ওই বস্তুটার তাৎক্ষণিক বেগ আমরা এই বিন্দুতে যেখানে নির্ণয় করতে চাইছি সেখানে একটা ক্ষুদ্র সময় সরণ আমরা নির্ণয় করব। তো এই হচ্ছে বেগ। তো এখন আমরা এর আগের ক্লাসে যে দ্রুতি পড়েছিলাম, সেই দ্রুতির সঙ্গে বেগের যদি আমাদের পার্থক্য করতে দেয়, তো আমরা পার্থক্য হিসাবে তার সংজ্ঞাগত একটা পার্থক্য তোমরা পেয়ে যাবে। তার হচ্ছে যে একক কিন্তু একই নয়, একক একই আছে, এটা একটা পার্থক্যের পয়েন্ট হবে না, কিন্তু এখানে আরো কয়েকটা বিষয় উল্লেখ করতে পারো যে বেগের মানটা সমান হতে পারে দ্রুতির যদি যে সোজা পথে কোনো গতিশীল বস্তু হয়ে থাকে, তখন তার বেগের মান আর দ্রুতির মান কিন্তু একই হয়ে যাবে, কারণ তখন তোমরা জেনেছো যে সরণ এবং সময় যে অতিক্রান্ত দূরত্ব দুটোই এক হবে। তাহলে কোনো বস্তুর দ্রুতি এবং বেগের মান সমান হতে পারে আবার নাও হতে পারে, কিন্তু বেগের মানটা সর্বদাই বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাবো যে সরণের থেকে যেহেতু অতিক্রান্ত দূরত্ব বড় হয়, তাহলে
দ্রুতি আর বেগের মধ্যে সর্বদা কিন্তু দ্রুতি সবসময় বেগের থেকে বেশিরভাগ ক্ষেত্রে বেশি হবে যদি সোজা পথে না যায়। আবার কি কোন দ্রুতি সমদ্রুতিতে থাকা মানেই যে কোনো গতিশীল বস্তু সমদ্রুতিতে যাচ্ছে, সেটা কথাটার বলার মানে কি, আমরা দ্রুতির ক্ষেত্রে যেমন ভাবে অসমদ্রুতি সমদ্রুতি এই সমস্তগুলো আলোচনা করেছিলাম, সেইগুলোকেও আমরা পার্থক্যের পয়েন্টের মধ্যে আনবো। যে কোন সমদ্রুতিতে যাওয়া কথার অর্থ কি, যে সমান সময়ের অন্তরালে সমান সমান দূরত্ব অতিক্রম করছে, কিন্তু সমদ্রুতি সম্পন্ন হলে কিন্তু তার সমবেগ সম্পন্ন নাও হতে পারে, অর্থাৎ তার দ্বারা অতিক্রান্ত যে সরণগুলো সোজা পথের রাস্তাগুলো মানগুলো আলাদা হয়ে গেলে সেটা অসম বেগ হয়ে যাবে। তাহলে কোন সমদ্রুতিতে গতিশীল বস্তুর সমবেগ সম্পন্ন নাও হতে পারে, কিন্তু যদি সোজা পথে হয়ে থাকে তাহলে দুটোই একই হবে, তখন সেটা একই হয়ে যাবে। তো এইভাবে বিভিন্ন যে বেগ দ্রুতির পার্থক্যের পয়েন্টগুলোকে তোমরা সেখানে যে ডিসকাশন গুলো করা হয়েছে তাদের সঙ্গে সেইগুলোকে নিয়ে এসে তোমরা পার্থক্যগুলো করবে। অর্থাৎ কি বেগের মান সর্বদা দ্রুতির থেকে কম হওয়ার সম্ভাবনাটা বেশি, কখনো কখনো সমান হবে, কিন্তু কখনোই বেগের মান বেশি হবে না। আবার দেখো, যদি সরণ বাই সময়, সরণ কিন্তু শূন্য হয়ে যেতে পারে কিন্তু অতিক্রান্ত দূরত্ব কখনো শূন্য হবে না। ধরো এই একটা গতিশীল বস্তু একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার সেই জায়গায় ফিরে এলো, তাহলে এই বিন্দুটার সরণ কিন্তু শূন্য, কারণ সরণ কি করে পরিমাপ করা হয়, প্রথম অবস্থান আর শেষ অবস্থান যদি মিলে যায়, যদি সে পার্থক্য দ্বারা যদি মিলে যায় সরণ শূন্য, অর্থাৎ বেগ কিন্তু শূন্য হতে পারে, কারণ সরণ শূন্য হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু যে দ্রুতি কখনো কিন্তু শূন্য হবে না, কারণ যে কোনো বস্তুর দ্বারা মোট যে রাস্তা অতিক্রম করে সেটাকেই বলা হয়। তাহলে দ্রুতি কখনো শূন্য হতে পারে না, কিন্তু বেগ শূন্য হতে পারে। তো এইভাবে তোমরা বেগ দ্রুতির পার্থক্যের পয়েন্টগুলোকে তোমরা আনবে। তো এরপরে গতিশীল বস্তুর যে আর একটা ভৌত রাশি আছে সেটার আলোচনাতে আমরা চলে আসছি। সেটা কি, যে সেটা হচ্ছে ত্বরণ। আমরা তো বললাম যে কোনো গতিশীল বস্তু যখন হঠাৎ করে বেগ বাড়াতে থাকে, সেই যে ভৌত রাশিটার উদ্ভব ঘটবে সেটাকেই আমরা বলছি তার ত্বরণ। যেমন হঠাৎ করে ধরো তোমরা গাড়িতে বসে যাচ্ছ, গাড়ির স্পিড বেড়ে গেল, তখন তোমরা অনুভব করো না কোন দিকে ঝুঁকে পড়ো, না পিছনের দিকে সবাই হেলে পড়ো। তো এই যে ঘটনাটা, কি ঘটনাটা গাড়িতে ঘটলো বা ইঞ্জিনে ঘটলো, যার দরুন আমরা এইরকম একটা আমাদের মধ্যে প্রতিক্রিয়া ঘটলো, তো এটাকেই বলা হচ্ছে ত্বরণ। হচ্ছে গাড়িটাতে ত্বরণ সৃষ্টি হয়েছে। তো এই ত্বরণ অর্থাৎ বেগ বৃদ্ধির হারকে, বেগ বৃদ্ধির হার কথা অর্থাৎ সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধিকে বলা হচ্ছে ত্বরণ। তাহলে যে একক সময়ে কোন গতিশীল বস্তুর বেগের যে পরিমাণ বৃদ্ধি ঘটলো তাকেই বলা হচ্ছে ত্বরণ। এখন বেগের বৃদ্ধি অর্থাৎ কোন একটা গতিশীল বস্তু একটা বিন্দুতে যাত্রা শুরু করলো, প্রথমে যাত্রা শুরু করেছিল একটা নির্দিষ্ট গতিপথের কোন একটা বিন্দু নিলাম, এই বিন্দুতে তার আমি গতি মাপ করেছিলাম, একটা নির্দিষ্ট ছিল ধরো 5 মিটার পার সেকেন্ড। কিছুক্ষণ পরে চলে আসার পর বি বিন্দুতে একটা জায়গায় আমি তার গতি দেখলাম যে তার যে গতিটা হয়ে গেছে 7 মিটার পার সেকেন্ড, এবং এই দুটো অবস্থানের মধ্যবর্তী যে সময়টা অতিক্রম করেছে আমরা বলছি ধরো 2 সেকেন্ড সময়ের মধ্যে এটা আমরা করেছিলাম, দেখেছি। তো এক্ষেত্রে আমরা দেখলাম না ইউ হিসাবে একে ব্যবহার করেছি, এটা প্রাথমিক বেগকে বোঝানোর জন্য ইউ ব্যবহার করা হয়ে থাকে, আর ভি ব্যবহার করা হয় শেষ বেগকে বোঝানোর জন্য। তো এই রকম ভাবে বেগটার যে পার্থক্য তোমরা দেখলে, বেগটা কিন্তু ধীরে ধীরে বেড়েছে। বেগটা বেড়ে যাওয়ার দরুন যে বেগের বৃদ্ধিটা কত হলো, শেষ বেগ মাইনাস প্রাথমিক বেগ। এই শেষ বেগ মাইনাস প্রাথমিক বেগ ভি মাইনাস ইউ, আর সময়কে টি দ্বারা যদি আমি মানগুলো বসাই, এখানে 7 মাইনাস 5 ভাজিতক 2 মিটার পার সেকেন্ড। এই ক্ষেত্রেও বেগের পার্থক্য কিন্তু এককগুলো একই হবে আর সেকেন্ড, তাহলে 2 মিটার পার সেকেন্ড বাই সেকেন্ড, তাহলে 2 মিটার পার সেকেন্ড বাই সেকেন্ড মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ত্বরণটা হচ্ছে কত, 2/2 বা 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এইভাবে ত্বরণটা আমরা নির্ণয় করতে পারি। তো গতিশীল বস্তুটা ঠিক যদি এইভাবে একই হারে বেগ বাড়াতে বাড়াতে যায়, তবে এই বস্তুটার গতিটাকে আমরা বলবো যে সেটা সমত্বরণে যাচ্ছে, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছে। আর যদি কোনো গতিশীল বস্তু এইভাবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি সমত্বরণ নিয়ে যাওয়ার অর্থ হচ্ছে বেগ ক্রমবর্ধমান হবে, বেড়েই চলবে, একটা নির্দিষ্ট সুষম হারে বাড়তে বাড়তে যাবে।
দ্বিতীয়ত হচ্ছে যদি অসমতরণ কোনো গতিশীল বস্তুটা যদি সমান সময়ের অন্তরালে বেগ বাড়ছে কিন্তু সমান হারে বাড়ছে না, যে হারে বাড়ছে কখনো কম বেড়েছিল, যে হারে বাড়ছে সেটা একটা অসম হারে বাড়ছে, তখন সেই যে প্রকার ত্বরণটা সৃষ্টি হবে তাকে বলা হচ্ছে ত্বরণটা সৃষ্টি হবে তাকে আমরা অসম ত্বরণ বলেই বলবো। তো এক্ষেত্রে সেরকম আমরা কোনো গড় ত্বরণ বা নির্ণয়টা আমরা করছি না। তো বেগের ক্ষেত্রে এই প্রসঙ্গে আরেকটা আলোচনা আমাদের মনে পড়ছে যে বেগের ক্ষেত্রে আমরা এই চ্যাপ্টারটা শুরুর ক্ষেত্রেই বলেছিলাম যে সমস্ত প্রকার গতি কিন্তু কি যে আপেক্ষিক, অর্থাৎ এক্ষেত্রে আমরা আর একটা বিশেষ প্রকার বেগটাকে আমরা এখানে আলোচনা করতে চাইছি যেটা হচ্ছে আপেক্ষিক বেগ। সেই আপেক্ষিক বেগটা কি? একটা গতিশীল বস্তুর সাপেক্ষে আর একটা গতিশীল বস্তুর বেগকে আমরা বলবো হচ্ছে তার আপেক্ষিক বেগ। সেই আপেক্ষিক বেগের ক্যালকুলেশনটা তোমরা একটু বুঝতে পারো। ধরো একটা বস্তু একটা বেগ নিয়ে যাচ্ছে, সেই বেগটা আমরা বলছি v1। এখন দ্বিতীয় আরেকটা বস্তু যেটা বি, সেও কিন্তু আরেকটা বেগ নিয়ে চলেছে v2 আলাদা। যদি দুজনে সমান হয় তাহলে আমরা কিন্তু কি দেখবো বলতো, দুজনের সাপেক্ষে পরস্পরের সাপেক্ষে স্থির দেখব। যেমন ধরো তোমরা দু বন্ধু মিলে একই গতিতে সাইকেল কিংবা মোটরসাইকেল চালিয়ে যাচ্ছ, পরস্পরের থেকে দেখবে কেউ কাউকে এগোচ্ছ না, তাহলে দুজনের সাপেক্ষে দুজনে কিন্তু স্থির দেখবে। অর্থাৎ এক্ষেত্রে আপেক্ষিক বেগ, ধরো বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ VAB, অর্থাৎ বির সাপেক্ষে এর আপেক্ষিক বেগ, অর্থাৎ যার সাপেক্ষ বলবো তাকে বাদ দিতে হবে, v1 মাইনাস v1 এক্ষেত্রে শূন্য হয়ে যায়। দুজন যদি সমান বেগে যায় তারা পরস্পরকে স্থির দেখবে। যদি দুটো বস্তুর বেগ আলাদা হয়, একটা v1 একটা v2, তাহলে দেখবে যে কি, যেমন কোনো একটা গতিশীল বস্তুকে আরেকটা গাড়ি ওভারটেক করে করে যাচ্ছে, তখন দেখবে কি দুজনের বেগ আলাদা, কারো 50 কারো 60, তাহলে যে 50-এ যাচ্ছে সে দেখবে কি কিছু কিছু দূরে যেন আস্তে 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 তাকে ওভার করে চলে যাচ্ছে, সে যেন 10 মিটার পার সেকেন্ড বেগে তাকে অতিক্রম করছে। তাহলে তখন তার দ্বারা যে আপেক্ষিক বেগ, তাহলে v এর আপেক্ষিক বেগ, তাহলে b এর সাপেক্ষে v1 মাইনাস v2, b এর আপেক্ষে যার সাপেক্ষে বলা হচ্ছে, b এর সাপেক্ষে যদি বলি এর আপেক্ষে তাকে বিয়োগ করে, এইভাবে এদের পার্থক্য থেকে আমি এদের মানটা পেয়ে যাব, আপেক্ষিক বেগ। তো এইরকম ভাবে আবার যদি দুটো গতিশীল বস্তু পরস্পরের বিপরীত দিকে যায়, ধরো এটা এ বস্তু এই দিকে যাচ্ছে, এটা বি বস্তু এই দিকে বেগ নিয়ে যাচ্ছে, তাহলে একের সাপেক্ষে অপরের আপেক্ষিক বেগ যদি বলি, ধরো এর সাপেক্ষে VA, পি এর সাপেক্ষে আপেক্ষিক বেগ কি হবে না, ভি আপেক্ষিক বেগটা v1 এর থেকে বিটাকে বিপরীত করতে হবে, বি মাইনাস v2 করতে হবে। কারণ এই দিকটাকে যদি প্লাস ধরেছি, কোনো একটা তো মাইনাস, দুটোর দিক আলাদা, মানে কোনো একটা দিকে আমি প্লাস বলি, এটা তাহলে নিশ্চয়ই মাইনাস ছিল, ওইটা মাইনাস, তাহলে মাইনাস সব সেটা করলে অ্যাকচুয়ালি হয়ে যাবে আমরা v1 প্লাস v2। তাহলে দুটো বস্তুর গতিবেগ যদি পরস্পর বিপরীতমুখী হয়ে থাকে তখনই কিন্তু দেখতে পাচ্ছ তাদের আপেক্ষিক বেগ দুজনের যোগফলের সঙ্গে সমান হচ্ছে, আর একই দিকে যদি যায় তাদের বিয়োগফলের সঙ্গে সমান হচ্ছে। এইটা তোমরা একটা খেয়াল করে রাখবে, কারণ যেহেতু আমরা জেনেছি যে সমস্ত প্রকার গতিগুলোই আপেক্ষিক, তো আপেক্ষিক বেগেরও কিন্তু একটা ক্যালকুলেশন তোমাদের জানা দরকার রয়েছে। তো এই প্রসঙ্গে আমরা আপেক্ষিক ত্বরণটাকেও আলোচনা করতে পারি। আপেক্ষিক ত্বরণ, দুটো বস্তুর মধ্যে আমি ত্বরণ কম্পেয়ার করছি, তখন কিন্তু আপেক্ষিক কথাটা চলে আসবে। তো সেক্ষেত্রেও গতিবেগের মতোই, যেহেতু একটা ভেক্টর রাশি, এক্ষেত্রে মান এবং দিক দুটোই গুরুত্বপূর্ণ, তো সেই ক্ষেত্রে যদি সোজা রাস্তায় একই দিক বরাবর দুজনে গতিশীল হচ্ছে তখনের ক্যালকুলেশনটা আমরা এই নবম শ্রেণীতে তোমাদেরকে বললাম। কিন্তু যেহেতু এরা ভেক্টর রাশি, এরা তো বিভিন্ন দিকে হতে পারে, কেউ ধরো পূর্ব দিকে যাচ্ছে, কেউ উত্তর পূর্ব দিকে যাচ্ছে, তখন তাদের মধ্যে আপেক্ষিক বেগ নির্ণয়, এটা তোমরা কিন্তু ভেক্টর নামক একটা চ্যাপ্টারের যে ক্লাস 11-এ তোমরা সেখানে পড়বে। আপেক্ষিক বেগ বা যে কোনো আপেক্ষিক যে কোনো দুটো ভেক্টর রাশির মধ্যে তাদের একজনের সাপেক্ষে আরেকজনের মানটা কত সেটা নির্ণয় তোমরা করবে। তো সেক্ষেত্রে সেটার আলোচনা এখানে আমরা করছি না। তো আপেক্ষিক ত্বরণ ও হওয়া সম্ভব, একটা গতিশীল বস্তুর ত্বরণের সাপেক্ষে আর একটা গতিশীল বস্তুর যে ত্বরণের মান নির্ণয়টাকেও আমরা এখানে ধরছি। তো আর একটা বিষয় গতিশীল বস্তুর হয়ে যায়, সেটা হচ্ছে মন্দন। সেটা কি, যখন কোনো গতিশীল বস্তু হঠাৎ করে ব্রেক করতে যায়, যখন কোনো একটা বাসে করে তোমরা যাচ্ছ, বাসটা ধরো স্টেশনে এবার দাঁড়াতে চাইছে স্ট্যান্ডে,
তো সে কি করবে, ব্রেক করছে, থামতে চাইছে। তো সেক্ষেত্রে তোমরা দেখবে গাড়িটা আস্তে আস্তে বেগ শূন্য হচ্ছে। তাহলে কোনো একটা বস্তুর বেগ বেশি ছিল, পরে যখন শূন্যর দিকে যাচ্ছে বা কমের দিকে যাচ্ছে, সেই পরিস্থিতিতে গতিশীল বস্তুতে যে ভৌত বিষয়টার উদ্ভব ঘটে, যাকে আমরা পরিমাপ করব মন্দন দিয়ে। তো মন্দন ঠিক বুঝতে পারছো না, ত্বরণের ঠিক অপোজিট হচ্ছে। এখানে বেশি ছিল, কমছে। ত্বরণের ক্ষেত্রে কি ছিল, কম ছিল ধীরে ধীরে বাড়ছে, কম ছিল ধীরে ধীরে বেড়েছে। ঠিক এক্ষেত্রে সেই জন্য আমরা মন্দন কি বলবো হচ্ছে ঋণাত্মক ত্বরণ। তাহলে এখানে মন্দনের জায়গায় আমরা লিখবো বেগের হ্রাস বাই যে সমান। তো এই জন্য বেগের হ্রাস হচ্ছে বলে একে আমরা ঋণাত্মক ত্বরণ বা নেগেটিভ অ্যাক্সিলারেশন বা ঋণাত্মক ত্বরণ বলেও আমরা বলে থাকি। আর এই রকম যদি ত্বরণ বা মন্দনটা যদি অসমভাবে হতে থাকে, তখন তাকে অসম মন্দন বলেও বলতে পারি। তো এই রকম ভাবে আজকের এই যে সমস্ত দুটো ক্লাস মিলে আমরা সমস্ত গতিশীল বস্তুর ভৌত রাশিগুলো জানলাম। এখন যদি আমরা ছোট্ট করে একটা তাদের যে ছক আমরা করে দেখি, যে প্রথমে আমরা করেছিলাম কি সরণ, তারপরে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, তারপরে সরণ, তারপরে দ্রুতি, তারপরে আমরা পড়েছি বেগ, তারপরে ত্বরণ, তারপরে মন্দন। তো এই সমস্ত ভৌত রাশি যেগুলো আমরা এই ক্লাস জুড়ে শিখলাম, সবগুলোকে যদি একটা ছক করে তোমরা যদি তাদের একক গুলোকে কিংবা মাত্রাগুলোকে লিখে দেখো, তোমরা দেখবে অতিক্রান্ত দূরত্বের একক কি ছিল, মিটার, কিংবা যদি আমি সব এসআই এককেই লিখে দেখাচ্ছি। সরণেরও কিন্তু একক, এখানে মাত্রা এল, দ্রুতির ক্ষেত্রে মিটার পার সেকেন্ড কিংবা মিটার পার সেকেন্ড, এক্ষেত্রেও এল টি মাইনাস 1, বেগের ক্ষেত্রেও মিটার পার সেকেন্ড এল টি মাইনাস 1, এক্ষেত্রে হচ্ছে এম এস টি মাইনাস 2 এল টি মাইনাস 2, এক্ষেত্রেও এম এস মাইনাস 2 এল টি মাইনাস 2। তো এই সমস্ত একক আর মাত্রা সঙ্গে সঙ্গে তোমরা যদি স্কেলার বা ভেক্টর বলে তাদের মধ্যে পার্থক্যটা করো, অতিক্রান্ত দূরত্ব কি না স্কেলার, এস দিয়ে আমরা প্রকাশ করলাম, আর ভেক্টর ভি, স্কেলার ভেক্টর, ভেক্টর ভেক্টর। তো এখান থেকে তোমরা ছোট ছোট যে গাণিতিক প্রশ্ন বা যে শর্ট প্রশ্ন তো পড়ে, তার প্রশ্ন পড়বে যে এমন দুটো ভৌত রাশির নাম লেখো যাদের একক একই কিন্তু একজন স্কেলার একটা ভেক্টর। তো দেখতেই পাচ্ছ যে সরণ ডিসপ্লেসমেন্ট হতে পারে, দ্রুতি বেগ হতে পারে, মাত্রা একই, সবকিছু একই, কিন্তু একটা স্কেলার ভেক্টর দুটো। তো এইভাবে এখান থেকে তোমরা যে দুটো মাত্রা একই রাশির নাম লেখো যারা ভেক্টর, এইরকম ভাবে তোমরা কিন্তু গাণিতিক প্রশ্নগুলো করবে। তো এর পরের ক্লাসে আমরা কি নিয়ে আসবো না, এই সমস্ত বিভিন্ন যে গতিশীল বস্তুর ভৌত রাশিগুলোকে আমরা লেখচিত্রের মধ্য দিয়ে প্রকাশ করে এবং তাদের কিভাবে নির্ণয় করা যায়, তাদের কিভাবে কম্পেয়ার করা যায়, সেই বিষয়টা নিয়ে আমরা এই পরে ক্লাসে আসবো। তোমরা আশা করি এই ভিডিওগুলোকে দেখছো ভালো করে, সঙ্গে সঙ্গে পড়ার বইটাকেও ভালো করে গুরুত্ব দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে তোমরা পড়বে, এটাই তোমাদের প্রথম কাজ হওয়া উচিত। সেকেন্ড পর্যায়ে তোমরা এই সমস্ত ভিডিওগুলোকে দেখবে, কারণ প্রথম হচ্ছে নিজের উপর কনফিডেন্স অর্জন করাটা অত্যন্ত দরকার। যদি কোনো তোমাদের মনে প্রশ্ন থাকে, ডাউট থাকে, তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবে।